ধারাবাহিকের শুরুতে দেখা যায় বানি ঈশানীকে বলছে মা বাবা দাদু এই সম্পর্কগুলো আমার কাছে মিথ্যে নয়, আমি যা বলেছি সমস্ত কিছু সত্যি বলেছি, আমি কিচ্ছু করিনি, আপনারা বিশ্বাস করুন। বানি তখন কাঁদতে কাঁদতে ঈশানীকে বলছে বানি আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না, আমি যতবার তোমাকে বিশ্বাস করেছি ততবার আমি ঠকেছি। এবার পিনাকি তোমাকে বিশ্বাস করলেও আমি কিন্তু তোমাকে বিশ্বাস করিনি, আমি জানতাম আমি যদি তোমাকে বিশ্বাস করি তুমি আবার আমাকে ঠকাবে। দেখলে তো এই বারেও তুমি আমাকে ঠকালে, ঠিক ঠকালে। পিনাকি তো এবার চিৎকার করে সকলকে বলছে ভালোই তো হলো, আমরা তো একবার যাচাইটাও করে নিতে পারলাম। অনিরুদ্ধ তো এবার পিনাকিকে বোঝানোর চেষ্টা করছে, বলছে পিনাকি মেশো আপনি বিশ্বাস করুন এই রিপোর্টে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। পিনাকি তো এবার অনিরুদ্ধর ওপর চিৎকার করে ওঠে, বলছে বিশ্বাস? আর তোমাদের ওপর কোনো বিশ্বাস নয় অনিরুদ্ধ, বিশ্বাসটা পুরো ভেঙে গেছে। বানি তো আবারও ঈশানীকে বিশ্বাস করানোর জন্য ঈশানীর পা ধরতে যাচ্ছিল, তখনই তো ঈশানী বাণীকে ঠেলে দিয়ে বলছে তুমি না একদম আমার পা ছোঁবে না। নয়নতারা এবার বাণীকে বলছে এই বাণী ডাকাত রানী তোমার এই অ্যাক্টিংগুলো এবার হয়েছে, আমার নাতনিটা না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, ওকে এবার ঘরে ঢুকতে দাও দেখি। অনিরুদ্ধ তো এবার খুব রেগে যায়, বলছে ঠাম্মি বাণী কোনো মিথ্যা কথা বলছে না। দাদু তখন বলে যে অনিরুদ্ধ গলা নামিয়ে, একদম গলা তুলে কথা বলবে না তুমি, এই টেস্টের রিপোর্ট মিথ্যে বলছে আর তোমরা সত্যি বলছো, তাই তো এটাই আমাদের বিশ্বাস করতে হবে। আধি এবার অনিরুদ্ধকে বলছে অনিরুদ্ধ এই রিপোর্ট যদি সত্যিই মিথ্যে হয় তাহলে তুই প্রমাণ করে দে, বাণী কিন্তু এত অপমান ডিজার্ভ করে না। অনিরুদ্ধ তখন সাথীকে বলছে মা আমরা যখন সকালে রিপোর্ট আনতে গেছিলাম তখন কিন্তু ওই ছেলেটা আমাদের বলেছিল যে রিপোর্ট পজিটিভ, বললো নাকি যে রিপোর্ট যখন তখন ঘরে পৌঁছে যেতে পারে। এরপর রিপোর্টটা যখন ঘরে এলো তখনও পর্যন্ত রিপোর্টটা পজিটিভই ছিল, কিন্তু হঠাৎ করে যে মাঝখানে কি হলো রিপোর্ট নেগেটিভ হয়ে গেল আমি সেটাই বুঝতে পারছি না। বিদ্যুৎ তখন মনে মনে বলে যে এটা বিদ্যুতের হাত সাফাই হয়েছে, আসলে বাণী যখন রিপোর্টটা সোফার ওপর রেখে দিয়েছিল তখনই তো বিদ্যুৎ সেই রিপোর্টটা চেঞ্জ করে দিয়েছিল। বাণী তো ধরতেই পারে না। পিনাকি এবার অনিরুদ্ধকে বলছে যে অনিরুদ্ধ রিপোর্টের মধ্যে ল্যাবের নাম ল্যাবের লোগো সমস্ত কিছুই তো ঠিক আছে, তাহলে এই নাটকটা কেন করছো, এটার কিসের বা প্রয়োজন? বাণী এবার অনিরুদ্ধকে বুদ্ধি দিচ্ছে আর বলছে যে মিস্টার চ্যাটার্জি আপনার কাছে ওই যে ল্যাবের ছেলেটার ফোন নাম্বার আছে না, ওই ছেলেটাকেই ফোন করুন না, তাহলেই তো সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। এরপর অনিরুদ্ধ তো ছেলেটাকে ফোন করে। অন্যদিকে দেখা যাচ্ছে বিদ্যুৎ এবার চিন্তায় পড়ে গেছে, বলছে যে এ বাবা এবার তো মনে হচ্ছে তীরে এসে তরিটা ডুবে যাবে, আমি তো আমার বন্ধুকে শিখিয়ে রাখিনি যে ও মিথ্যে কথা বলার জন্য, এটা হবে তো আমি ঠিকই ধরতেই পারিনি। এরপর সেই ল্যাবের ছেলেটা অনিরুদ্ধর ফোনটা তোলে। অনিরুদ্ধ তখন বলছে আমি আর বাণী চ্যাটার্জি গেছিলাম সকালে আপনার অফিস থেকে রিপোর্টটা নিতে, আপনি তখন আমাদেরকে বলেছিলেন যে রিপোর্টটা পজিটিভ আর এখন আমাদের বাড়িতে এসে রিপোর্ট নেগেটিভ। তখন ছেলেটা বলছে না না আমি আপনাকে কখন বলেছি যে রিপোর্ট পজিটিভ, রিপোর্ট তো নেগেটিভই এসেছিল। ব্যাস অনিরুদ্ধ আর বাণী তো কথাটা শুনেই পুরো চমকে যায়। বাণী তো এবার চিৎকার করে বলছে না না এটা হতেই পারে না, এটার পেছনে নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র আছে। মৌলি এরপর মনে মনে বলছে ভেরি গুড জব বিদ্যুৎ, মৌলি ইজ ভেরি হ্যাপি। দাদু এরপর সকলকে বলছে যে এই অনিরুদ্ধ আর বাণীকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হোক, মিথ্যেবাদী জালিয়াত এদের কোনো জায়গা নেই এই বাড়িতে। ঠিক তখনই সেখানে নকুল চলে আসে, নকুল এসে বলছে যে বাণী আর অনিরুদ্ধ মিথ্যে কথা বলছে না, বাণী যে পিনাকি রায়ের মেয়ে সেটার প্রমাণ আমি। মৌলি তখন নাটক করতে করতে বলছে আমি বুঝতে পারছি না তোমরা বারবার কেন এই অসুস্থ লোকটাকে বিশ্বাস করো। দাদু এবার বান্টিকে বলে যে এই নকুলকে এখান থেকে নিয়ে যেতে। বান্টি তো এবার নকুলকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। মৌলি এবার সকলকে নাটক করতে করতে বলছে এবার আমার কথা সকলের বিশ্বাস হলো তো, আমি যা করেছি সব এই রায়বাড়ির ভালোর জন্য করেছি, বাণী সম্পত্তি হাতাবে বলে এই বাড়িতে এতদিন ধরে পড়েছিল, আর দাদাই আমার বিয়ে ঠিক করে সব থেকে সুবিধা করেছে তো বাণীর, কারণ আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যেতাম তাহলে তো সব থেকে সুবিধা হতো ওরই, আমি চলে গেলে তো এই বাড়িটা ও কবজা করে নিতে পারতো। নয়নতারা তো মৌলির তালে তাল মেলাচ্ছে, বলছে হ্যাঁ মৌলি ঠিক কথাই বলেছে, বাণীর উদ্দেশ্য তো এটাই ছিল যে এই বাড়ির মেয়ে সেজে এসে সমস্ত সম্পত্তি হাতিয়ে এই বাড়ির সকলকে মেরে খুন করে দিয়ে ও পালিয়ে যেত। মৌলি সকলকে বলছে যে আমি যা কিছু করেছি সমস্ত কিছু বাড়ির কথা ভেবেই করেছি, আর বিদ্যুৎ বিদ্যুৎ তো পুরো বদলে গেছে, আর বিদ্যুতের সঙ্গে যদি আমাকে না মেনে নাও তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো। বাণী তখনই মৌলিকে বলে তুমি সমস্ত কিছু মিথ্যে বলছো, সব কিছু নাটক করছো, তুমিই সব ষড়যন্ত্রের পেছনে আছো, মা বাবা দাদু আমাকে না আর একবার সুযোগ দিন, আমি ঠিক প্রমাণ করে দেব। এরপর বাণী ঈশানীর কাছে যায়, গিয়ে বলছে মা আমার কথাটা একবার শুনুন। ঈশানী তখন বাণীকে বলছে তুমি আমার কে হও যে আমি তোমার কথা শুনবো, আমি তোমার কথা শুনতে চাই না, আমি তো মৌলির কথা শুনবো, তোমাকে না আমার মেয়ে হিসাবে ভাবতেই ঘেন্না করে। এই বলেই ঈশানী বাণীকে তো ঠেলে ফেলে দেয়, সঙ্গে সঙ্গে অনিরুদ্ধ ছুটে এসে বাণীকে ধরে নেয়। এবার অনিরুদ্ধ তো খুব রেগে যায়, বলছে এবার আমি কিন্তু আমার আসল রূপটা দেখাবো, বাণী এই বাড়ি থেকে কোথাও যাবে না।
আর এতদিন আমি চুপ করেছিলাম না, এবার আমি, আমার মা, সকলে আমাদের অধিকারটা বুঝে নেব। সাথী তখন বলছে, হ্যাঁ আমিও এবার অনিরুদ্ধর সঙ্গে আছি। সেদিন আমাদের পূর্ণ অধিকার থাকা সত্ত্বেও আমরা কেন এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম জানেন মেসোমশাই? মানে দাদুকে বলছে আর কি। শুধুমাত্র আপনার কথায় আমরা এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম, আপনাকে সম্মান করি বলে তাই চলে গেছিলাম। তবে আজকে আমার ছেলে আর ছেলের বউকে আপনি যেইভাবে অপমান করলেন তার জন্য আমি আর আপনার সম্মান রাখতে পারবো না। দাদু তখন সকলকে বলছে যে ঠিক আছে, তোমাদের বাড়ি তোমরা থাকতেই পারো, কিন্তু বাণী এই বাড়ির উত্তরাধিকারী হতেই পারে না। বাণীর সঙ্গে এই বাড়ির কোনো সম্পর্ক নেই। ঈশানী তো এবার বাণীকে অপমান করছে আর বলছে যে পড়াশোনাটা অন্তত ঠিক করে করতে পারতে বাণী, তাহলে রিপোর্টটা ঠিক না ভুল সেটা অন্তত পড়তে পারতে। বাণী তখন বলছে আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, তো ঠিক আছে আমি এবার পড়াশোনা শুরু করবো, আর পড়াশোনা করে আমি একদিন কালেক্টর হব। আমার আরেক বাবা যিনি আমাকে বড় করেছেন তার স্বপ্ন পূরণ করব। মানুষের জন্য কাজ করব আর আমি নিজেকে প্রমাণ করে ছাড়বো। সেদিন কি মা আমাকে মেনে নিতে পারবে? ঈশানী তখন বাণীকে বলছে তোমার যদি এতটাই কনফিডেন্ট থাকে তাহলে সেটা করে দেখাও আগে। মৌলি এরপর নাটক করতে করতে সকলকে বলছে মম ড্যাড আমি কি আর সুযোগ পাবো না? দাদু তখনই বিদ্যুৎকে বলছে শোনো বিদ্যুৎ, আমি যেমন নকুলকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, অনিরুদ্ধকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, সেরকম তোমাকেও বাড়ি থেকে বের করে দেবো। আর মৌলি দিদিভাই, তোমার যদি উদ্দেশ্য সত্যিই ঠিক থাকে, তুমি এই বাড়ির ভালো চেয়ে এই কাজটা করেছো, তাহলে আমি তোমাকে আর একটা সুযোগ দেব। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি এই বাড়ির আসল উত্তরসূরি, এটা আবার যোগ্যতা দিয়ে, তা না হলে তোমাকেও সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করব। মৌলির তো কথাটা শুনেই যেন মাথায় বাজ পড়ে যায়। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়। মৌলি তো নিজের ঘরে এসে বেশ সুন্দর করে সাজগোজ করছে, ক্রিম ট্রিম মাখছে। বিদ্যুৎ তো এবার মৌলির ঘরে ঢুকেছে। ঢুকে মৌলিকে এত সুন্দর লাগছে দেখেই তো বিদ্যুতের চোখ পুরো ধাঁধিয়ে যায়। বিদ্যুৎ তো এক দৃষ্টিতে মৌলির দিকে তাকিয়ে আছে। কুয়াশা বিদ্যুৎকে ফোন করছে, কিন্তু বিদ্যুৎ তো আর কুয়াশার কথা মনেই পড়ছে না, কুয়াশার ফোনটা কেটে দিচ্ছে। মৌলি এবার বিদ্যুৎকে বলছে দেখো আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘুমাতে গেলাম, আমি আজকে খুব টায়ার্ড। এবার মৌলি যখন বিছানায় শুয়ে ঘুমাতে যাবে, সঙ্গে সঙ্গে তো বিদ্যুৎও মৌলির পাশে গিয়ে শুয়ে পড়ে। মৌলি তো সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, বিদ্যুৎকে বলছে কি তুমি আমার পাশে শুয়েছো কেন? বিদ্যুৎ তখন বলছে যে এ বাবা, আমি আর তুমি তো স্বামী স্ত্রী। মৌলি তখন বিদ্যুৎকে বলছে যে তুমি আমার বর ঠিকই, কিন্তু সেটা নকল, আর তুমি আসল হওয়ার চেষ্টা করো না, আর তুমি আসল কোনোদিনও হতেও পারবে না। তুমি এখন যাও ওই সোফা বা মেঝেতে কোথাও একটা বিছানা করে শুয়ে পড়ো, যাও। বিদ্যুৎ তো এবার মৌলিকে বলছে এই দেখো তুমি না বেশি চিৎকার করো না, আমার কাছে এমন একটা বোমা আছে না, তোমার এই সমস্ত চিৎকার সব এক নিমিষে শেষ হয়ে যাবে, আর এই যে রায়বাড়ি দেখছো রায়বাড়িও ব্লাস্ট হয়ে যাবে। আর সেই বোমাটা তুমি একবার দেখবে। এই বলেই তো বিদ্যুৎ পানির আসল ডিএনএটা বের করে মৌলির সামনে ধরে। মৌলি তো দেখেই পুরো চমকে যায়। বিদ্যুৎ এবার মৌলিকে বলছে এতে না বড় বড় করে লেখা আছে যে পিনাকি রায় আর বাণীর ডিএনএ পুরোপুরিভাবে ম্যাচ করে গেছে। তার মানে কি দাঁড়ালো বলো তো, বাণী হচ্ছে এই রায়বাড়ির মেয়ে, তুমি কিন্তু কেউ নয়। মৌলি তখনই বিদ্যুতের হাত থেকে কাগজটা নিয়ে পুরো ছিঁড়ে কুচু কুচু করে ফেলে দেয়। বিদ্যুৎ এবার তো জোরে জোরে হাসছে, মৌলিকে বলছে মৌলি ম্যাডাম আপনি না রেগে গেলে আপনাকে খুব সুন্দর লাগে, কিন্তু জানেন তো এইরকম এই যে কপিটা আপনি ছিঁড়ে দিলেন, এরকম আমার কাছে 47 পিস কপি আছে। আপনার যখন রাগ হবে আমি একটা করে কপি আপনাকে দেবো, আপনি ছিঁড়ে ফেলে দেবেন, ঠিক আছে? মৌলি তো কথাটা শুনেই ভয় পেয়ে যায়। মৌলি এবার বিদ্যুৎকে বলছে বিদ্যুৎ এই কাগজটা নিয়ে তুমি আমাকে কত আর ব্ল্যাকমেল করবে বলো তো? অলরেডি তো তুমি আমার বর সেজে এখানে বসে আছো, আর সম্পত্তির ভাগও আবার চাইছো, আর কি চাই তোমার বিদ্যুৎ? বিদ্যুৎ তখন মৌলিকে বলে কি ভেবেছিলে তুমি আর ঠাম্মি মিলে সমস্ত সম্পত্তিটা ঝেড়ে দেবে? এখন তো আমিও ভাগ বসিয়ে ফেলেছি, এবার তো আমার একটু তো সম্পত্তি লাগবেই, একটু না বেশ কিছুটা। আর শোনো না, আমার না খাট ছাড়া ঘুম হয় না, তুমি বরঞ্চ মেঝে বা সোফাতে গিয়ে ঘুমিয়ে পড়ো যাও। এই বলেই বিদ্যুৎ বিছানার ওপর ঘুমিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় রাতে তো পিনাকির ঘুম আসছে না। পিনাকি তো ঘরের ডাইনিংয়ে বসে বসে পানিদের সেই রিপোর্টের কথাগুলো সব কিছু মনে করছে। পিনাকি তো এবার নকুলকেও ডেকে পাঠিয়েছে। নকুল তো পিনাকির কাছে চলে আসে, পিনাকিকে বলছে বল তুই আমাকে ডেকেছিস কেন, কি বলবি বল। পিনাকি তখন নকুলকে বলছে তুই আমাকে মিথ্যে কথা কেন বললি বলতো। নকুল এবার পিনাকিকে বলছে আরে আমি মিথ্যে কথা বলছি না, তুই আমাকে বিশ্বাস কর। তো পিনাকি তখন বলছে হ্যাঁ দাদা আমি তোকেই সব থেকে বিশ্বাস বেশি করেছিলাম, কিন্তু এর ফলটা কি হলো দেখ, রিপোর্ট নেগেটিভ এলো। নকুল তখন পিনাকিকে বলছে তুই দেখ এটা কিন্তু আমার নিজের চোখে দেখা ঘটনা, আমি কোনো মিথ্যে বলছি না। তো পিনাকি তো এবার রেগে যায়, বলছে দাদা দেখ ডিএনএ টেস্টের রিপোর্ট না ল্যাব থেকে আসে, আর ল্যাব থেকে আসে মানে এটার মধ্যে কোনো কারচুপিও হয়নি। আমি ডিএনএ টেস্টের রিপোর্টটা এখন বিশ্বাস করব নাকি তোর কথাটা বিশ্বাস করব? নকুল তো এবার পিনাকিকে অনেক করে বিশ্বাস করানোর চেষ্টা করছে, কিন্তু পিনাকি তো এবার নকুলকে বিশ্বাসই করছে না। নকুলকে বলছে যে তোর না মাথারই ঠিক নেই, লোকে ঠিকই বলে তুই এখনো সুস্থ হয়ে উঠতে পারিসনি।
নকুল তো পিনাকিকে বলে যে আমি না একদম সুস্থ আছি, আমি ঠিক কথাই বলছি তোকে। পিনাকি তখন বলে যে তাহলে তুই নিশ্চয়ই ইচ্ছাকৃত এই নাটকগুলো করছিস। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, নকুল কি পারবে পিনাকিকে আসল সত্যিটা বিশ্বাস করাতে নাকি না? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আপনারা।